মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24কে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলেই কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরো বৃদ্ধি পাচ্ছে। 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তারপর কি না অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন। তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলেট ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। আমরা দুনিয়া একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি, এবং তিনি যথার্থই বলেছেন। বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী ধরে নেওয়া হয়, সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচাইতে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ, যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের 1-1.5টা উপজেলার মতো যার আয়তন, সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশাজনক। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই ভুক্তভোগী। কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এ দেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন, তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন। এবং তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতি, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেলেন। তার মন্ত্রী পরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের 2টি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলেট ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া,
সব কিছু, পেশাব পায়খানা ওখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলাকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তারপর কিনা অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন। তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারে। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর। তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে। এরা এতটাই অপরাধী ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারে। এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষর তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি, 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলেই কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরো বৃদ্ধি পাচ্ছে। ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা,
আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন।